রামপাল বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, আবারও বললেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশের তথ্য উপাত্তে সন্তুষ্ট হয়ে আপত্তি প্রত্যাহার ইউনেস্কোর। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত। আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু, থাকছে না ইভিএম। ব্রিফিংয়ে নির্বাচন কমিশন। আন্দোলনের মতো আগামী নির্বাচনেও ব্যর্থ হবে বিএনপি। খুলনায় বিভাগীয় প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের। নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন জেলার শতাধিক গ্রাম প্লাবিত। টানা বৃষ্টিতে পদ্মার পানি বেড়ে শরীয়তপুরে ভয়াবহ ভাঙন। এবং বেতারের ফ্রিকোয়েন্সি না থাকায় গভীর সমুদ্রে জেলেদের কাছে পৌঁছে না দুর্যোগের সতর্ক বার্তা, বাড়ছে ট্রলারডুবি। পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকারের তুলে ধরা বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমল নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো। পোল্যান্ডে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক থেকে ফিরে গণমাধ্যমের কাছে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। সকালে বিদ্যুৎ ভবনে রামপাল সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইউনেস্কোর পক্ষ থেকে কৌশলগত পরিবেশ নিরূপণের যে সুপারিশ করা হয়েছে তা মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরও জানান, ঝুঁকিপূর্ণ ঐতিহ্যের তালিকা থেকে যেমন সুন্দরবনের নাম কাটা পড়েছে, তেমনি প্ল্যান্ট নির্মাণেও আর কোনো বাধা নেই। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যুগের পর যুগ অমূল্য জীববৈচিত্র্যের সম্মিলন ঘটানো এই বিশ্ব ঐতিহ্যের মূল স্পট থেকে 69 কিলোমিটার দূরে এবং বনের উত্তর পশ্চিম প্রান্ত সীমা থেকে 14 কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র বা রামপাল বিদ্যুৎ প্রকল্প। নির্মাণ প্রক্রিয়ার শুরু থেকেই প্ল্যান্টের ক্ষতিকর প্রভাবে সুন্দরবন বিনষ্টের আশঙ্কায় দেশে বিদেশে নানা সমালোচনার সূত্রপাত হয়। এরই মধ্যে জাতিসংঘের পক্ষ থেকেও ইউনেস্কো এই প্রকল্পে আপত্তি জানিয়েছে বেশ কবার। তবে গেল সপ্তাহে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সবশেষ পোল্যান্ডে চলমান বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় রামপাল নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে ইউনেস্কো। তবে কি রামপাল নিয়ে সব বিতর্ক আর যুক্তির যুদ্ধের অবসান ঘটল? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বললেন, বৈজ্ঞানিক তথ্য উপাত্ত আমলে নিয়েই ইউনেস্কোর নতুন এই অবস্থান। তারা আমাদের যুক্তিতে কনভিন্সড হয়ে রিপোর্টটা দিতে হবে আমাদেরকে, সামনের বছরের শেষে দিলে আমরা ওই সেশনে সেই রিপোর্টগুলো উপস্থাপিত হবে। অন্যান্য সব দেশও আমাদেরকে সে কারণে সমর্থন জানিয়েছে। তিনি জানান, পরিবেশ বান্ধব কৌশল আর সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠবে এই প্রকল্প, তাই এর কাজ চলমান থাকবে। রামপাল প্রজেক্ট বন্ধ রাখতে হবে, এটা থেকে সরে এসছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন যুক্তিতর্কের অবসান হয়েছে, এখন আমরা সেই যুক্তিতর্ক থেকে বের হয়ে একসাথে কিভাবে দেশকে সামনে নিয়ে যাওয়া যায় সে চিন্তাই সবাই করা দরকার। উপদেষ্টার দাবি, বিশ্ব ঐতিহ্যের ঝুঁকির তালিকা থেকেও নাম বাদ পড়েছে সুন্দরবনের। পরিবেশের ভারসাম্য রক্ষায় কৌশলগত পরিবেশ নিরূপণে ইউনেস্কো যে শর্ত দিয়েছে তাও মেনে চলবে বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ যেটা বলছিলেন সেটা থেকে সরে এসছেন। স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট হলো একটা দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি পাওয়া যায় যে এলাকাটা কিভাবে সংরক্ষণ করে আমরা উন্নতি করতে পারবো। অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব জানান, সব ঠিক থাকলে 2019 সালের মাঝামাঝি বহুল আলোচিত রামপাল প্রকল্প থেকে আলো পাবে দেশের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বিকেলে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া আগামী আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করা হবে এবং ইভিএম পদ্ধতি থাকছে না বলেও জানান তিনি। 4 জন কমিশনারের নেতৃত্বে মেজর 4টি বিষয়ে তারা শুনানি গ্রহণ করবেন এবং কাজ করবেন। আর 7টি বিষয় যেটি কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে, সংলাপের বিষয় আছে, যারা স্টেক হোল্ডার আছে, সুশীল সমাজ আছে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এছাড়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি আছে। 31 তারিখ 3টায়
এই সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে আমরা এই সংলাপটা শুরু করতে যাচ্ছি। উজান থেকে নেমে আসা ঢল ও সপ্তাহব্যাপী টানা বর্ষণে জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে। গবাদি পশু নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রান্নাঘরে পানি উঠে যাওয়ায় বাঁধের উপর অস্থায়ী চুলায় এভাবেই রান্না করে দুমুঠো খাবারের ব্যবস্থা করছেন দুর্গতরা। এই চিত্র বগুড়ার সারিয়াকান্দি উপজেলার 9টি ইউনিয়নের প্রায় 15,000 পরিবারের। ত্রাণ নয়, পানিবন্দী মানুষের এখন দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। বন্যা পানি আসে আমাদের বাড়ি ঘর, আবাদ ফসল, গরু বাছুর কোনো কিছু করতে পারি না। রিং বাঁধ দিয়ে দিলেই আমরা এই মানুষগুলো সরকারের কাছে কোনো রিলিফ না পাইলেও আমরা শান্তিতে বাস করব। দিয়েছি পরীক্ষা, আমি কিভাবে পড়াশোনা করব, ঘর বাড়ি তলিয়ে গেছে। প্রায় 50টির মতো স্কুল পানিবন্দী হয়ে গেছে এবং এই স্কুলগুলো হচ্ছে আমরা যেগুলো খুব দ্রুত পানিতে যাওয়ার আগে, ভেঙে যাওয়ার আগে ওগুলো নিলাম করছি। বন্যার পানিতে গাইবান্ধার চরাঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এই অবস্থায় নৌকা বা কলা গাছের ভেলায় চেপে যাতায়াত করতে হচ্ছে তাদের। বন্যায় তলিয়ে গেছে কৃষকের ফসলি জমি। যমুনা নদীর পানি বাড়তে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও বেশ কয়েকটি এলাকা। এতে জেলার 4 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1,200,000 মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পাটটা তলায় গেছে গা, আস্তা খা চলা হয় না, পুকুরে যা আছে ছিল তো সব ডুবে গেল গা। গরু বাছুর নিয়ে কত কষ্ট করে থাকেছি, পোলাহান নিয়ে আমরা এত কষ্ট করে নাছি, আন্ধে পাই না, চিলা নাই, কিনা নাই, খাবার দাবার নাই। এখন আমরা কই থাকবো কি সমাচার, চিন্তা ভাবনার মধ্যে। এদিকে পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি ও চৌহালি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বন্যায় চৌহালি ও শাহজাদপুর উপজেলায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষজন। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন অনেকেই। পানির মধ্যে বসবাস কিভাবে করবো, রান্না খাওয়া কিভাবে করবো, আমাদের খুব অসুবিধা। চলাফেরাটাও কষ্ট, খুব দুঃখ, ঘরে যাবারও তা নাই। এছাড়া টাঙ্গাইল সহ দেশের বেশ কিছু এলাকায় নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে দীর্ঘস্থায়ী বন্যায় মৌলভীবাজারের 5 উপজেলায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ, কাটেনি খাদ্য সংকটও। এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বানভাসী মানুষের। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা পানি না কমায় মৌলভীবাজারে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী বন্যার। এতে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দী এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ দুর্গতদের। আমি বন্যা লাগিয়ে এখন খাইলে তিনও খাইতাম পারি না। ফ্যামিলি মানুষ আমরা 8 জন, ওখানে আমরা এক বাইরে উঠে পড়ছি, তো আজকে খাইছি, এখন খাইতাম খাইতে না। তবে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা। সরকারকে আরো অতিরিক্ত প্রায় 30,000 বিজিএস কার্ড দেওয়ার জন্য লিখেছি এবং আমাদের যে নতুন যে 2,000 যে প্যাকেট শুকনো খাবার এসেছে সেটা একটা প্যাকেট দিয়ে একটা ফ্যামিলি কমপক্ষে 3 থেকে 4 দিন চলতে পারবে। এদিকে বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বেশ কয়েকটি মেডিকেল টিম। আমরা উষা ধানে খাইতে পারি না, গরিব মানুষ, আমরা সবাই তাপ, আমরা উষা তো লাগি যাইবার কোনো ক্ষমতা নাই, আমরা একবারে দুর্বল অবস্থা করি। আমার পরিবিতা মারা গেছে রোবা, তাপ অথচ আম চিকিৎসার কারণে গরিব মানুষ চিকিৎসা না করার কারণে মারা গেছে। বন্যা পরবর্তীতে মহামারী হতে পারে, তবে এই জন্য আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয় সত্যকাম চক্রবর্তী স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা পরবর্তীতে মেডিকেল ক্যাম্প করব। সরকারি হিসেব অনুযায়ী বন্যায় মৌলভীবাজারের 5 উপজেলার 3,10,000 মানুষ গত 2 মাস ধরে পানিবন্দী রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। বন্যা পরিস্থিতি ও দুর্গতদের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ।
হ্যাঁ ফয়সাল, আমি এর আগের সংবাদে বলেছিলাম যে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে আজকে দুপুর থেকে। আমাদেরকে এমনটি জানিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড, কারণ আজ সকালে সিলেটের নদীগুলোতে যে বিপদসীমার যতটুকু উপর দিয়ে পানি যাচ্ছিল এর চেয়েও বেড়ে গেছে। বিকেল ৩টার পর থেকে আমাদেরকে একটি পরিসংখ্যান দিয়েছে সিলেট পানি উন্নয়ন বোর্ড। তারা আমাদেরকে জানিয়েছে যে এই কুশিয়ারা নদী, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এই কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে 14.21 সেন্টিমিটার উপর দিয়ে পানি যাচ্ছে এবং অমলশিদে 16.67 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন এই কুশিয়ারা নদী এবং এই ফেঞ্চুগঞ্জের যে সড়ক, দুটি পানিতে এক হয়ে গেছে এবং কোনটি নদী এবং কোনটি সড়ক কিছুই বোঝা যাচ্ছে না। এবং যেহেতু এই এলাকায় যে বেশ কিছুদিন থেকে 1 মাস ধরে মানুষ পানিবন্দী এবং খাদ্য সংকটে আছেন, সরকারের পক্ষ থেকেও সরকার যেমনটি বলছে যে তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন যে তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন না। এবং সিলেটের একটি বিষয় হলো, আপনাদের বলতে হয় যে সিলেটের যারা প্রবাসী আছেন এবং এখানে যারা বৃত্তশালী যারা আছেন, তারা নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় গিয়ে ত্রাণ সহায়তা করছেন। এটি শুধু এই ফেঞ্চুগঞ্জে নয়, সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ এবং বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত এলাকা যেগুলো আছে সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারের থেকেও আরো বেশি ত্রাণ সহায়তা সাধারণ মানুষ এরকম এই সহায়তা করছে এবং এতে উপকৃত হচ্ছে এই দুর্গত এলাকার মানুষ। এবং আমরা কথা বলেছিলাম সিলেটের জেলা প্রশাসনের সাথে, তারা বলেছে এখনো পর্যন্ত তারা 12 লাখ টাকা দুর্গত মানুষের মধ্যে বিতরণ করেছে এবং সেই সাথে 800 মেট্রিক টন চালও তারা বিতরণ করেছে, এমনটি আমাদেরকে বলেছেন জেলা প্রশাসক। এবং গতকাল আরো 2000 প্যাকেট শুকনো খাবারও এসেছে, এগুলো তারা ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ করেছেন। এবং যারা দুর্গত এলাকার মানুষ তারা বলছেন যে তাদের খাদ্য সংকটের চেয়েও এখন সবচেয়ে বড় যেটি, যে তাদের বাড়িঘর যে ভেঙে গেছে, এই বাড়িঘরগুলো মেরামত করতে হবে এবং তাদেরকে টিন দিয়ে সহায়তা করতে হবে। এবং যে এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন, আমরা তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন তাদের কাছে পর্যাপ্ত টিন আছে, এগুলো গোদামে রাখা হয়েছে এবং যখনই পানি নামবে তখন তারা সেগুলো দুর্গত মানুষের মধ্যে বিতরণ করবেন। কিন্তু সবশেষে বলবো যে বন্যা পরিস্থিতি, এখন যে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে মেঘাচ্ছন্ন আকাশ, এবং এভাবে যদি চলতে থাকে হয়তো আগামীকাল আরো বেড়ে যাবে এই বন্যা পরিস্থিতি। সিলেটের বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের খবর নিয়ে ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। এদিকে আগামী 2-1 দিন পর সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে যমুনা নদীতে। দুপুরে কেন্দ্র নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন কথা জানান। যমুনা নদীর পানি এখন বৃদ্ধি অব্যাহত আছে, তবে আসার কথা হলো এই মুহূর্তে আমরা ব্রহ্মপুত্র নদীর পানি কিছুটা স্থিতিশীল এবং বিশেষ করে চিলমারিতে আমরা 24 ঘন্টা দেখতে পেয়েছি 1 সেন্টিমিটার কমেছে। বর্তমানে উজানের অংশে ভারতের সেখানে দেখতে পেয়েছি বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা এই মুহূর্তে কমে গেছে এবং পানির সমতল ব্রহ্মপুত্র নদীর উজানের অংশে সেখানেও কোথাও স্থিতিশীল এবং কিছুটা কমেছে। তো সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে বর্তমান ব্রহ্মপুত্র যমুনা নদীর যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো আগামী আরো 1-2 দিন কিছুটা কম বৃদ্ধি পাবে। বাংলার সময় আরো থাকছে। যশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ, আটক এক। সিসিটিভির ফুটেজ দেখে উদ্ধার অভিযানে পুলিশ। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে দল আন্দোলনে ব্যর্থ সেই দল আগামী নির্বাচনেও ব্যর্থ হবে। দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের সদস্যদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এখন থেকেই ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি কমিটি গঠন করতে হবে। খুলনায় প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিনিধি সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম সহ স্থানীয় ও জেলা পর্যায়ের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। নির্বাচনে বিজয়ী যারা হয়, বিরোধী দল হলে আন্দোলনে বিজয়ী হতে, আন্দোলনে যারা ব্যর্থ
আগামী নির্বাচনেও তারা ব্যর্থ। এখন থেকে ওয়ার্ড ভিত্তিক সেই কেন্দ্রভিত্তিক নির্বাচন কমিটি গঠন করতে হবে। এই মুহূর্ত থেকে প্রোগ্রাম করে গ্রামে গ্রামে নির্বাচন কেন্দ্রভিত্তিক উঠোন বৈঠক শুরু করতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মান্নানের রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। দুর্নীতির এক মামলায় চার্জশিটের নাম থাকায় গত 6 জুলাই মান্নানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। যদিও এর আগে মান্নান দুবার বরখাস্ত হলেও উচ্চ আদালতের নির্দেশে দায়িত্ব পালন করে আসছিলেন। যশোর সদর হাসপাতাল থেকে এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, গতকাল হাসপাতালে শিশুটির জন্ম দেন সদর উপজেলার রূপদিয়া এলাকার রূপালী খাতুন। সকালে অজ্ঞাত এক নারী শিশুটিকে তার দাদি সখিনা বেগমের কাছ থেকে কোলে নেন। পরবর্তীতে সখিনা বেগম প্লেট ধুতে ওয়ার্ডের বাইরে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও নবজাতককে পাওয়া যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। এদিকে একদিন বয়সী সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। বলছে কি বাচ্চাটা কি বাচ্চা, আমার ছেলে বাচ্চা। তা বলছে আমার কোলে একটু দেবেন। তা আমি বলছি না, আমি ওই থালা ধুতে গেছি। এবারে উনি উঠলে উঠে ফুক করছে কোনে গেলে, আমার বোমা বলছে মা মনা কই। আমার একটা সন্তানের মা, তারাও একটা সন্তানের মা। আমার বাচ্চা আমার বুকে ফিরে দিক, আমার খুব কষ্টের সন্তান। সিসি ফুটেজ ক্যামেরা আছে আমাদের, সেটা দেখে আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি। হাসপাতালে যেসব রোগীর লোকজন ছিল তার সন্দেহ করে আটকাইছে। যেহেতু তারা সন্দেহ করতেছে, আমরা যাচাই বাছাই করতেছি। যাচাই বাছাই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল নগরীতে চলছে নির্বাচন কমিশনের স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম। তবে কার্ড না পাওয়ার অভিযোগ নগরীর অনেক বাসিন্দার। আবার কার্ড পেলেও ভুল তথ্য থাকার অভিযোগ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অবশ্য নির্বাচন কর্মকর্তার দাবি, নানা কারণে এমনটা হয়েছে। মাহমুদুর নবী তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। ব্যাংক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জমি বেচা কেনা, এরকম 25 ধরনের কাজে লাগবে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড। নির্বাচন কমিশন পর্যায়ক্রমে সারা দেশে বিতরণ করছে জাতীয় পরিচয়পত্র। বরিশাল নগরীতে গত 13 জুন থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। কিন্তু স্থানীয় বাসিন্দা হবার পরও কার্ড না পাবার অভিযোগ করেছেন অনেকে। আবার কার্ড পেলেও ভুল ছাপার অভিযোগ রয়েছে। আসে দেখি যে আমার স্মার্ট কার্ড হয় নাই, আমি ভোগান্তির মধ্যে ভিতরে পড়ে গেছি। জাতীয় পরিচয়পত্র নিতে আসছিলাম, সবাইটা পাওয়া গেছে, কিন্তু আমারটা কেন পাওয়া যায় না? কি সমস্যা বাজে বলতে পারি না। আমারটা বলছে 2-3 মাস পর আসতে বলছে। স্মার্ট কার্ড পাইনি, আবার অনেকের স্মার্ট কার্ডে ভুল হয়েছে। এতে তো জনগণ আসলে অনেক ভোগান্তির মধ্যে পড়ছে। এ ধরনের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক পরিষদের নেতা। স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে না আসা এবং ভুল প্রিন্ট হওয়া দুটো বিষয়ের জন্য আমি মনে করি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট লোকজনই দায়ী। তাই নির্বাচন কমিশনের উচিত এ ব্যাপারে আরো সচেতন হওয়া। নির্বাচন কর্মকর্তারা বলছেন, বিভিন্ন কারণে এই ধরনের সমস্যা হয়েছে। মাত্র 2% লোকের স্মার্ট কার্ড আসেনি। সেগুলা ডাটাবেজের বিভিন্ন ত্রুটির কারণে, যেমন তাদের ফিঙ্গারপ্রিন্ট নাই, তাদের ছবিতে সমস্যা আছে এবং স্থায়ী ঠিকানায় সমস্যা। এ জাতীয় লোকদের আমরা তালিকা করে নিচ্ছি এবং এটা আমরা 1 নম্বর ফর্ম পূরণ করে আমরা এটা সংশোধন করে দিলে আবার তাদের স্মার্ট কার্ড প্রিন্ট হবে। জেলা নির্বাচন অফিসের মতে বরিশাল নগরীর 4370 জনের জাতীয় পরিচয়পত্র প্রিন্ট হয়ে আসেনি। ফলে এ দফায় তারা পাচ্ছেন না জাতীয় পরিচয়পত্র। নগরীর মোট ভোটার 2,25,000। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দর্শকের জাতীয় পরিচয়পত্র বিতরণ বিষয়ে কথা বলতে বরিশাল ব্যুরোতে আছেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খান। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। জনাব আব্দুল হালিম খান, আপনাকে বাংলার সময়ে স্বাগত জানাচ্ছি। আমরা যে রিপোর্টটি দেখলাম তাতে দেখলাম বরিশালের 4,500 মানুষ এখনো স্মার্ট কার্ড পায়নি।
আবার অনেকে কার্ডে ভুল থাকার অভিযোগ করেছেন। তো কি কারণে এই ভুলগুলো হচ্ছে বলে আপনি মনে করেন? প্রকৃতপক্ষে যাদের স্মার্ট কার্ড এখনো এসে পৌঁছায়নি, এই সকল ভোটারগণ যখন প্রথমে ভোটার হওয়ার জন্য তথ্য পূরণ করেছিলেন, তথ্য ফর্ম পূরণ করেছিলেন, তখন তারা কিছু কিছু ঘর অসম্পূর্ণ রেখেছিলেন, অর্থাৎ তাদের সম্পূর্ণ তথ্য প্রদান করেননি। এই মুহূর্তে তাদের যেটা করতে হবে, আমাদের প্রতিটা ওয়ার্ডে যখন স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলছে, তাদেরকে সেখানে গিয়ে তাদের আঙুলের ছাপ এবং চোখের আইরিশ প্রদান করতে হবে এবং নির্ধারিত ফর্মে তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তারা এটা প্রদান করলে খুব সত্বরই তাদের কার্ড প্রদানের ব্যবস্থা প্রদান করা হবে। জনাব আব্দুল হালিম, আমরা দেখছি যে অনেক দিন সময় লেগে যাচ্ছে স্মার্ট কার্ড যাদের ভুল হচ্ছে, বা সেই শুরু থেকে এখন পর্যন্ত আপনারা 3-4 মাস অপেক্ষা করার কথা বলছেন, এত দীর্ঘ সময় কেন লাগছে? না, প্রকৃতপক্ষে এত দীর্ঘ সময় লাগবে না। ওনারা তথ্য প্রদানের পরেই এটা খুব দ্রুত আমরা জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে এই তথ্যগুলো প্রেরণ করব এবং এটা আশা করা যায় 15 দিনের মধ্যেই তাদের এই তথ্য আমাদের ডাটাবেজে সংশোধিত আকারে আসার পরে তাদের জন্য স্মার্ট কার্ডও সংগ্রহ করা হবে এবং তাদের মাঝে বিতরণ করা হবে। জনাব আব্দুল হালিম, আমরা একটি বিষয় দেখছি যে অনেক মানুষ এখনো স্মার্ট কার্ড পাননি এবং অনেকের ভুলও হয়েছে, এই সব অভিযোগ নিয়ে আসছেন। তো যারা এখনো কার্ড পাননি তাদের ব্যাপারে যেন দ্রুত কার্ড তারা পায়, সে ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আবারও বলবো, তাদেরকে আমাদের নিবন্ধন যেখানে আমাদের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে প্রতিটা ওয়ার্ডে, সেখানে এসে তাদের আঙুলের ছাপ এবং চোখের আইরিশ এবং তথ্য ফর্ম পূরণ করে দিয়ে যাওয়া, এবং যাদের এমনিতেই আগেও ভুল ছিল সেই ভুলগুলো পূরণের জন্য আমাদের প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে নির্ধারিত ফর্মে নির্ধারিত পদ্ধতিতে তারা যদি আবেদন করেন, তাহলে সেই আবেদনের ভিত্তিতে তাদের এবং প্রয়োজনীয় তথ্যাদি, তাদের প্রমাণাদি সহ তাদেরকে আবেদন করতে হবে। তারা যেসব ভুল তথ্যগুলো দিয়েছিলেন ইতোপূর্বে, সেই সব তথ্যগুলো সংশোধনের সাপেক্ষে প্রমাণাদি সহ তারা যদি জমা দেন, তাহলে তারা কিন্তু তাদের এই জাতীয় পরিচয়পত্রের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারবেন। জনাব আব্দুল হালিম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বরিশালে জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড বিতরণ বিষয়ে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খান। বাংলা সময়ে আরো থাকছে, একদিন পরও সন্ধান মেলেনি লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে অপহৃত তরুণীর। 12 জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার 5। শরীয়তপুরে কয়েকদিনের টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে পদ্মা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। জমি জমা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন এই এলাকার কয়েক হাজার মানুষ। দ্রুত বাঁধ নির্মাণ করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চোখের সামনেই তলিয়ে যাচ্ছে পৈতৃক ভিটা, জমি জমা। শুধু চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই শরীয়তপুরের পদ্মা নদী তীরবর্তী এই মানুষগুলোর। জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার অন্তত 6 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহত রয়েছে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন। গত 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে 2 উপজেলার 80টি বসতবাড়ি সহ পাকা সড়ক, ফসলি জমি, 2টি প্রাথমিক বিদ্যালয়, 2টি মসজিদ। স্থানীয়দের অভিযোগ, দিন দিন ভাঙনের ভয়াবহতা বাড়তে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি। টাকা জমি কিছুই নেই, আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে বাঁচি? 150-200 বছর পুরানা আমাদের বাড়িঘর সবকিছু নদীতে বিলীন হয়ে গেল। আমাদের তো এখন আর থাকার মতন কিছুই অস্তিত্ব রইল না। এক জায়গা তো নেই, আরেক জায়গায় যাই বাড়িঘর করতেছি, সেও নদীতে ভাঙ্গে লাইতেছে। নদী ভাঙ্গার যে অবস্থা, আমরা ঘরদুয়ার সরাইয়া সারতে পারতেছি না। এই দেশের সরকার বা এমপি মহোদয়রা কেউ মনে করেন এদিকে আগাই দেখতেছে না। ভাঙন কবলিত এলাকার মানুষের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর বরাবরের মতো আশ্বাস সংসদ সদস্যের, 7টা ঘর এবং জায়গা সহ এতে দাবি পেয়ে গেছে।
দায়িত্ব দেওয়ার পরে এখন এগুলো আমরা বাকি ঘর দুয়ার সরাই সারতে পারতেছি না। জনপ্রতিনিধি হিসাবে সরকারের নিকট তাদের আর্থিক সহায়তা এবং খাদ্য সহায়তার জন্য জোর দাবি জানাচ্ছি। ৬৫ কোটি টাকা ডিপিপি এটি অনুমোদন হওয়ার পরে কাজ শুরু হবে নদীর খনন কাজ। নদীর খনন কাজের মধ্য দিয়ে নদীর গতিপথটাকে ঘুরিয়ে দেওয়া। চলতি মৌসুমের ভাঙনে নড়িয়া ও জাজিরা উপজেলার ৬টি ইউনিয়নের ২ শতাধিক পরিবার ভূমিহীন হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের ২০ কিলোমিটার পর থেকে বাংলাদেশ বেতারের ফ্রিকোয়েন্সি না থাকায় গভীর সমুদ্রে জেলেদের কাছে পৌঁছায় না দুর্যোগের সতর্কবার্তা। এতে ঘূর্ণিঝড়, নিম্নচাপ সহ নানা দুর্যোগের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় বাড়ছে হতাহতের ঘটনা। সাগরে দুর্ঘটনা কমাতে বেতার ফ্রিকোয়েন্সি বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। কক্সবাজার বেতার কেন্দ্রের ফ্রিকোয়েন্সি বাড়াতে বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাগর উত্তাল থাকায় কক্সবাজার শহরের বাকখালী নদীর মোহনায় নোঙ্গর করা মাছ ধরার ট্রলারে অলস সময় পার করছেন জেলেরা। অধিকাংশ ট্রলারে নেই লাইফ জ্যাকেট সহ জীবন রক্ষাকারী সরঞ্জাম। উপকূল থেকে ২০ কিলোমিটার দূরত্বে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় জেলেরা সাথে রাখেন না রেডিও। অথচ দুর্যোগে গভীর সমুদ্রে থাকা জেলেদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। বেতার ফ্রিকোয়েন্সির অভাবে তথ্য না পেয়ে ঘূর্ণিঝড়, নিম্নচাপ সহ নানা দুর্যোগের কবলে পড়ে ঘটছে ট্রলার ডুবি ও জেলে নিখোঁজ সহ প্রাণহানির ঘটনা। নেটওয়ার্ক পাচ্ছি না, আর আপনার আমাদের রেডিওর কোনো যোগাযোগ নাই। আমরা বর্ষাতে নেটওয়ার্ক পাইতেছি যে 2 কিলোমিটার, আর শীতের মৌসুমে 3 কিলোমিটার। অথচ বা সিগন্যাল 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর উঠলে আমরা কোনোদিন জানিও না। কাঁচার মধ্যে থাকলে নেটওয়ার্ক পাওয়া যায়, আর যদি কাঁচাতে না থাকলে নেটওয়ার্ক পাওয়া যায় না। ওই সাগরের গাঙের অবস্থা বুঝে আমরা ঢুকে যাই। প্রাণহানির ঘটনা কমাতে সরকারের বিভিন্ন তৎপরতার পাশাপাশি বেতার ফ্রিকোয়েন্সি বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানালেন জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক। যাওয়ার সময় যদি চেক করা হয় যে ঠিক আছে তোমাদের কাছে লাইফ জ্যাকেট আছে কিনা অথবা রেডিও আছে কিনা, তো ইত্যাদি সতর্ক তাদেরকে যদি আগে থেকে করা হয়, তা আমার মনে হয় না যে এই ধরনের বিপদ থেকে তারা মানে মোটামুটি রেহাই পাবে, মুক্ত পাবে। কক্সবাজার বেতার কেন্দ্রের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সহ বেশ কিছু পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। আমি একটা ওয়ার্কশপ করে এই বিষয়গুলি তাদেরকে অবহিত করব এবং তাদেরকে কিছু লজিস্টিক সাপোর্ট দেওয়া যায় কিনা সেই বিষয়ে দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় আমাদেরকে সহায়তা করবে বলে আশ্বস্ত করেছে। জেলা মৎস্য কর্মকর্তার দেয়া তথ্য মতে কক্সবাজারে মাছ ধরা ট্রলার রয়েছে ৫,২৪০টি। নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৬,০০০। আর কক্সবাজার বেতার কেন্দ্রের বর্তমান ফ্রিকোয়েন্সি মাত্র ৫ কিলোহার্জ। সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার বাসিন্দারা। এর প্রতিবাদে ওই এলাকায় মানববন্ধন ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ সংগঠন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আগ্রাবাদ এবং হালি শহর এলাকা আগ্রাবাদ অ্যাক্সেস রোডের বাসিন্দারা স্থায়ী জলবদ্ধতার সম্মুখীন হচ্ছে। জোয়ারে ডুবছে এবং ভাটার সময় পানি নামছে। অর্থাৎ প্রশাসনের বিভিন্নভাবে বলো কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাচ্ছিল না। আর এর প্রতিবাদ অর্থাৎ জলবদ্ধতা নিরসন কল্পে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের শীর্ষ মহল থেকে এবং সেই ব্যাপার জানান দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা আজকে প্রতিবাদী সমাবেশ এবং প্রদীপ প্রজ্বলন শুরু করেছে। কিছুক্ষণ আগে তাদের সমাবেশ শেষ হয়েছে এবং সমাবেশ শেষে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত এই প্রদীপ প্রজ্বলন চলছে। তারা বলছে যে তারা যে অন্ধকারে রয়েছে সে অন্ধকার থেকে তারা মুক্তির জন্য তারা সরকারকে তারা জানান দিতে চাইছে যে তারা আলোর দিকে যেতে চায়। এখানকার বাসিন্দারা জানেন যে একটি বন্দর কেন্দ্রিক এলাকা পুরো আগ্রাবাদ অ্যাক্সেস রোডটি, সে এলাকার বাসিন্দারা কিন্তু এখানে স্থায়ী জলবদ্ধতার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে আছেন এবং এখানে জোয়ারের পানি অবলীলে প্রবেশ করছে এবং সে সাথে ভাটাতে আবার পানি নামছে। একটা মূলত যারা একটা দুর্ভোগের কবলে আছে এখানকার বাসিন্দারা। আর এরই প্রেক্ষিতে এখানকার প্রতিবাদী মানুষজন আজ বিকেল থেকে এখানে সমাবেশ শুরু করেছে এবং সমাবেশ তারা শেষ করে তারা প্রদীপ প্রজ্বলন করেছে। বিশেষ করে তারা মোমবাতি প্রজ্বলন করে তারা বলছে তারা যে অন্ধকার ছিল সরকার যাতে বুঝতে পারে তারা অন্ধকারে আছে এবং সে শুধু প্রতীকী অর্থাৎ মোমবাতিরা হয়তো প্রতীকী, তাদের যে মূল কথা যে মহেশখালে যে বাদ দেওয়া হয়েছিল সে বাদের ফলে যে পলি জমেছে সে পলি নিরসন করতে হবে এবং একই সাথে সুইচ গেট দিয়ে মাধ্যমে যে আগ্রাবাদ হালিশহর অ্যাক্সেস রোড যে সবসময় ডুবে থাকে সেখানে তারা নিস্তার চায়। আর এই নিস্তারের বিষয়টি তারা সরকারের শীর্ষ পর্যায়ে তুলে ধরতে চায়। সেই তুলে ধরার এই দাবি জানিয়ে তারা মূলত এই প্রদীপ প্রজ্বলন অর্থাৎ যে মোমবাতি প্রজ্বলন একটি প্রতীকী রূপ হিসেবে তারা আজকের এই কর্মসূচি পালন করছে।
আপনি জানেন যে দীর্ঘদিন ধরে শুধু বর্ষা মৌসুম নয়, এখন যে বৃষ্টি না হলেও কিন্তু এখানে জোয়ারের পানি ঢুকছে, জোয়ারের পানিতে তারা আবদ্ধ হয়ে পড়ছে। বিশেষ করে আগ্রাবাদ, হালিশহর, আগ্রাবাদ সিডি আবাসিক এলাকা, পুরো এলাকাটি বলা যায় হাঁটু থেকে সময় পানিতে তলিয়ে যায়। আর সে কিন্তু বারবার তারা ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে তারা মহেশখাল তারা বাঁধ কাটলো, কিন্তু সেই নিরসন হয়নি, এখনো জোয়ারের পানি প্রবেশ করছে। এবং আজকে দেখা গেছে এখানে কিন্তু জোয়ারের পানির কারণে পুরো এলাকার জলবদ্ধতার সৃষ্টি হয়েছিল। আর এরই প্রেক্ষিতে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, তারা প্রতিবাদী মানুষজন তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা সরকারের কাছে জানান দিতে চাচ্ছে তাদের যে দাবি, সেই দাবিটা তারা মেনে নেওয়া। তাদের দাবিটা হলো মহেশখালের কারণে যে পরিবহন পলি জমেছে সেই পলি অপসারণ এবং নতুন করে একটা স্লুইস গেট নির্মাণ। তো ফয়সাল, এখন পর্যন্ত আমার কাছে ছিল আগ্রাবাদ হালিশহর প্রতিবাদী মানুষ যে তার প্রতিবাদী কর্মসূচি পালন করছে তার সর্বশেষ। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহানোর প্রতিবাদে মানববন্ধন এবং মোমবাতি প্রজ্বলন করছিলেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার মানুষ। সেই খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দেব। লক্ষ্মীপুরে বাবা মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণের একদিন পেরিয়ে গেলেও এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে সদর মডেল থানায় 7 জনের নাম উল্লেখ সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেছে মেয়েটির পরিবার। এদিকে ভিকটিম ও মূল অপরাধীকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। গতরাতে পৌর এলাকার আবিরনগরে এই ঘটনা ঘটে। আহত বাবা মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় মেয়েটির পাশের বাড়ির হেলাল নামে এক নির্মাণ শ্রমিক বেশ কিছুদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। বেশ কয়েকবার নিষেধ করা হলেও কোনো ভ্রুক্ষেপ ছিল না হেলালের। অন্যদিকে মেয়েটির বিয়ের কথাবার্তা শুরু হলে তাকে নানাভাবে হুমকি দিত সে। এরই ধারাবাহিকতায় গতরাতে 15 থেকে 20 জন সন্ত্রাসী নিয়ে মেয়েটির বাড়িতে হামলা চালায় হেলাল। অস্ত্রের মুখে মেয়েটিকে অপহরণ করতে চাইলে বাধা দেয় বাবা মা। এ সময় বাবা মাকে রড দিয়ে পিটিয়ে আহত করে তারা। পরে মেয়েটিকে তুলে নিয়ে যায়। আমার মেয়েটারে ঢাকাইতে দেন নিয়েছে আগে রাতে দিনে তখন একদিন হয়ে গেছে। আমার মেয়েটারে আনি দেন না, আপনারা সহযোগিতা করি। বাবুরে, সরকারের কাছে আমি এই আবেদনটাই জানাই। আমি এছাড়া আমি কিছু বুঝি না। আমার মেয়েটা যেন আমার কাছে হাজির। চুরি করি এনতন চলে গেছে মানুষ দল বাড়ি লই যাই, গাড়ি একখান লই যাই, রসিগার মা বাপ দুনুগারে টালা মারছে, এরা ভাত খাইতে গেছে, মেয়ে বা গড় হয় ঘরার বেড টেবিলের তলে চলে গেছে, খাট ভাঙি গুঁড়ি করিয়ে রেখে গেছে। আমি আন্দায় মৌলভীবাজারে জেএমবির সদস্য ও সিরিজ বোমা হামলার আসামি লুৎফর রহমান হারুনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 17 জুন কুলাউড়া উপজেলার বুধপাশা গ্রামের বাসিন্দা লুৎফর রহমানকে তার বাড়ি থেকে একটি এলজি ও দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। এই ঘটনায় সেদিনই পুলিশ বাদী হয়ে কুলাউড়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন। এদিকে সাজাপ্রাপ্ত লুৎফর 2015 সালে মৌলভীবাজারের সিরিজ বোমা মামলার আসামি বলেও জানিয়েছে পুলিশ। ধারায় সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 19 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড হয়। ওনার বিরুদ্ধে 17/8/2005 সালে সিরিজ বোমা 5টা মামলা আছে। টাঙ্গাইলের ভুয়াপুর বাজার থেকে ডিবি পরিচয়ে 3 ব্যবসায়ীকে অপহরণের 1 মাস পেরিয়ে গেলেও এখনও কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, ঘটনার পরপরই ভুয়াপুর থানায় অজ্ঞাত 20 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করা হয়। তবে অপহরণের সঙ্গে কে বা কারা জড়িত সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অপহৃতের স্বজনরা। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও অপহৃতদের উদ্ধারের দাবি জানান। গত 12 জুন মাটিকাটা এলাকা থেকে মান্নান নামে এক কাঠ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এর 2 দিন পর ভুয়াপুর বাজার থেকে শমসের ও জহুরুল নামে আরও 2 জনকে ডিবি পরিচয়ে একইভাবে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশকে অভিযোগ করছি, আমরা করছি, ছাড়া গেছিলাম, ডিডি করছি, ক্যাচ করছি, বললাম যে ডিবি অবশ্য লোক ধরে দিচ্ছে, ডিবি অবশ্য দিছি,
ডিবি অবশ্য কাগজ দিয়েছি, এটা দরখাস্ত দিয়েছি, দিবার ভালো নম্বর নিয়ে গেছিলাম, নিয়ে দিয়ে তুই আমার বেড়া না গেলানে রাগো আল্লাহ গো আল্লাহ, আমার বাবা সুদিল কিছু বরবাদ করলো নি বাবা, আমি মাইনে নিলাম নি গো। আমার অতি তাড়াতাড়ি আমার স্বামীকে জানি ফিরে আনে, আমার 2টা মাসুম বাচ্চা জানে বাবা হারা না করে, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আনুক। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছি এবং এখন পর্যন্ত তাদের কোনো ট্রেস করা যায়নি। সামান্য কিছু তথ্য আমাদের হাতে এসেছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা কয়েকটা জায়গায় ড্রাইভও দিয়েছি। আমরা আশা করছি সহসাই আমরা তাদেরকে উদ্ধার করতে সমর্থন হব। পদ্মা নদীর তীব্র স্রোতে ধসে গেছে ফরিদপুরের সদর উপজেলার গোলডাঙ্গি সেতুটি। ভোরে সেতুটি ধসে যাওয়ার পর থেকে ফরিদপুর শহরের সাথে নর্থ চ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, গোলডাঙ্গি পুরাতন সেতুটির পাশে একটি বড় সেতুর নির্মাণ কাজ চলছে। এই কারণে পদ্মা নদীর উৎসমুখ বাঁশ ও মাটি দিয়ে বন্ধ রাখা হয়। পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে পানির তীব্র স্রোতে সেতুটি ধসে যায়। চরাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে পড়ায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। বিকল্প হিসেবে নৌকায় জনসাধারণের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 12 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2:30টার দিকে গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও 2 নারী সহ 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এদিকে বাস ও পিকআপ ভ্যান জব্দ করা হলেও চালকরা পালিয়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা খুলনা মহাসড়কে অন্তত 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। গাইবান্ধার চরাঞ্চল থেকে বিভিন্ন মামলার 6 আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, গত রাত 3টা থেকে সকাল 9টা পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গম চরাঞ্চলে অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এ সময় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত 6 আসামিকে গ্রেপ্তার করেন তারা। এর আগে গত মঙ্গলবার থেকে 3 দফা সদর উপজেলা, ফুলছড়ি উপজেলা ও সাঘাটা উপজেলার বিভিন্ন চরে অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 2 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতা ও জঙ্গিবাদ নির্মূলে ঝিনাইদহের 6 উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য সহ 36 জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এছাড়া জামালপুরে 60 জন, শেরপুরে 55 জন, চাঁদপুরে 24 জন, লালমনিরহাটে 18 জন, চুয়াডাঙ্গায় 17 জন, কুড়িগ্রামে 24 জন এবং গাইবান্ধা থেকে 6 জনকে আটক করা হয়েছে। গত 26 এপ্রিল সাভারে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। ওই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের করা হয়েছিল বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় শিক্ষার্থীদের ওপর দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রামপাল বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, আবারও বললেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশের তথ্য উপাত্তে সন্তুষ্ট হয়ে আপত্তি প্রত্যাহার ইউনেস্কোর। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত। আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু, থাকছে না ইভিএম। ব্রিফিংয়ে নির্বাচন কমিশন। আন্দোলনের মতো আগামী নির্বাচনেও ব্যর্থ হবে বিএনপি। খুলনায় বিভাগীয় প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের। নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন জেলার শতাধিক গ্রাম প্লাবিত। টানা বৃষ্টিতে পদ্মার পানি বেড়ে শরীয়তপুরে ভয়াবহ ভাঙন।
বেতারের ফ্রিকোয়েন্সি না থাকায় গভীর সমুদ্রে জেলেদের কাছে পৌঁছে না দুর্যোগের সতর্ক বার্তা। বাড়ছে ট্রলারডুবি, পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।